শফিকের মতন একজন মানুষ যার রাজনীতিতে কোনো অবদান নেই, যার দলের প্রতি কোনো অবদান নেই, তিনি তৃণমূলের জন্য কি করেছেন? তিনি তৃণমূল পার্টিটার জন্য, মানুষের জন্য, রাজনীতির জন্য তিনি কি করেছেন? যে সংখ্যালঘু ভোটের না থাকলে আজকে ভোটার, আজকে তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে পারতো না। তৃণমূল সরকার একটি তোষণকারী সরকার, তারা সংখ্যালঘুর কথা ভাবে না, তারা সংখ্যালঘুকে শুধু নিজেদের সম্পত্তি মনে করে তাদের ভোটটাকে গ্রহণ করে। মাননীয় নিজেই ইন পার্সনে যাচ্ছেন একবার কোর্টের কাছে এবং অন্য আদার সাইডে আবার লয়ার অ্যাপিয়ার হচ্ছে। যে মাননীয় আজকে বলছেন ধর্নায় বসবেন, সেই মাননীয় আজকে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ছুটছে। কোথাও তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটার ওপরে কি তিনি ভরসা রাখতে পারছেন না? কোনো ভুল নাম, মানে যে নামগুলো থাকা উচিত তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। আমি ধর্না দিতে বসবো বিরুদ্ধে, সেটা কিন্তু স্রেফ রাজনীতি হচ্ছে। এসআইআর এর প্রসেসে বাধা দিলে অবশ্যই জেল যাত্রা যে কারোরই হবে। যারা গণতান্ত্রিক নাগরিক নয় আমাদের দেশের, তাদের নাম বাদ যাবে। নাম বাদ গেছে। সেখানে তৃণমূল বলছে এইসব বিজেপি হয়ে কাজ করছে, বিজেপির দালাল এইসব হ্যান ত্যান বলছে। 6 তারিখে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসবে, শেষ দেখে ছাড়বে অভিষেক বলছে। কি মনে হচ্ছে? শেষ দেখে ছাড়ার বা না ছাড়ার এখানে প্রশ্ন নেই, এটা কোনো হুমকি বা থ্রেটের ব্যাপার আসছে না। এসআইআর পুরোপুরি সাংবিধানিক প্রক্রিয়াতেই হচ্ছে। আমাদের মাননীয় সুপ্রিম কোর্ট ইজ ইন সিসিন ওভার দ্য ম্যাটার। বর্তমানে মাননীয় সুপ্রিম কোর্ট এই ম্যাটারটার ব্যাপারে হস্তক্ষেপ করেছেন এবং তিনি এই ম্যাটারটি হাতে নিয়ে রয়েছেন, বসে আছেন। তো সুপ্রিম কোর্ট মহামান্য যেখানে বলে দিচ্ছেন যে এসআইআর ইজ ভেরি মাচ লিগাল অ্যান্ড ভেরি মাচ কনস্টিটিউশনাল এবং ইলেকশন কমিশন ইজ দ্য অ্যাবসলিউট অথরিটি দেয়ার ইন, এবং তারা একটা স্বতন্ত্র মানে অটোনোমাস একজন বডি হিসেবে কিন্তু ইলেকশন কমিশন পুরোপুরি কাজ করবে টু রেগুলেট দ্য এসআইআর সিস্টেম। এবং এই মর্মে মাননীয় সুপ্রিম কোর্টের যেটা অর্ডার এবং ডাইরেকশন আমরা যেটা পাচ্ছি, যে আমাদের যারা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা রয়েছেন এবং আমাদের যারা অনারেবল কোর্টের মানে এডিজে থেকে শুরু করে আমাদের যারা ম্যাজিস্ট্রেট স্যাররা রয়েছেন, তারা কিন্তু পুরোপুরি এই জুডিশিয়াল বডি হিসাবে তারা কিন্তু কাজ করবে এসআইআর এ, যাতে করে একটাও ঠিকঠাক নাম যাতে বাদ না পড়ে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে যখন আমরা জুডিশিয়াল ইন্টারভেনশন পেয়ে যাচ্ছি, তো আমরা জানি জুডিশিয়ারি এমন একটি অর্গান যেটার উপরে মানুষ তাকিয়ে থাকে, তাই মানুষ সেটাই বলে যে আমরা কিন্তু কোর্টে যাব। তাই ব্যাপারটা যখন কোর্টের কাছে চলে গিয়েছে, তখন সেই জায়গায় দাঁড়িয়ে আজকে অ্যাডমিনিস্ট্রেশনের বা এই যে পলিটিক্যাল যে অ্যাফিলিয়েশন যেগুলো আসছে বিভিন্ন পার্টির, যে অন্য পার্টির মদতে কেউ কাজ করছে বা আরেকজন পার্টি উপরন্তু কথা বলছেন বিজেপির হয়ে, এই ক্ষেত্রে বিজেপি বা টিএমসির ব্যাপার কিন্তু কোনোভাবেই আসার কথা না এবং আসবেও না। যে ক্ষেত্রে দাঁড়িয়ে আমাদের মাননীয় জুডিশিয়ারি তারা একটা অ্যাবসলিউট অথরিটি হিসেবে কাজ করছে এবং তারা একটা স্বতন্ত্র অটোনোমাস একটা জায়গা থেকে কাজ করছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জুডিশিয়ারি হবে এই ক্ষেত্রে সোল এবং অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি, এবং আলটিমেটাম যেটা কথা সেটা জুডিশিয়ারি একমাত্র বলবে। তাই এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের বা এই পলিটিক্যাল যে ভেন্ডেটাগুলো চলছে সেগুলোর দিকে আমরা কখনোই আলোকপাত করব না এবং মানুষও আলোকপাত করবে না। তাদের যে প্রপার ডকুমেন্টস এবং সরকারের যেটা গাইডলাইন্স অনুযায়ী তারা সেটা ডেফিনেটলি জমা করুক সংশ্লিষ্ট অথরিটির কাছে, এবং সেই মর্মেই অবশ্যই ডিসিশন হবে। মাননীয় নিজেই ইন পার্সনে যাচ্ছেন একবার কোর্টের কাছে এবং অন্য আদার সাইডে আবার লয়ার অ্যাপিয়ার হচ্ছে। এই নিয়ম আমরা জানিনি, আমি নিজে সুপ্রিম কোর্ট প্র্যাকটিশনার, এই নিয়ম আমরা দেখিনি। হ্যাঁ, অনেকে ইন পার্সন করতে আসেন, যারা ইন পার্সন করতে আসেন তাদের জন্য ইন পার্সনের একটা আলাদা ফর্ম ফিল আপ করতে হয়, মানে একটা আলাদা ইন্টারলোকিউটরি অ্যাপ্লিকেশন, একটা আলাদা রেফারেন্স আইডি জমা করতে হয়। তাহলে যে মাননীয় আজকে বলছেন ধর্নায় বসবেন, সেই মাননীয় আজকে মাননীয় সুপ্রিম কোর্টের কাছে ছুটছেন। যদিও এই ক্ষেত্রে দাঁড়িয়ে কিছু অথরিটি মানে যাদের রাইটটা কমপ্লিটলি ডিপ্রাইভ হয়েছে, সেই রাইট যাদের ডিপ্রাইভ হলো, তারা আজকে যখন কোর্টের কাছে গেল মাননীয় সুপ্রিম কোর্টের কাছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় ঢুকে পড়লেন ইন্টারভেন করতে, মানে সেই হাইলাইটটা মাননীয় নেওয়ার জন্য মাননীয় ঢুকে পড়লেন এবং তিনি নিজে ইন্টারভেন করে কিন্তু আজকে মামলা দেখালেন, নিজে মুভ করলেন ইন পার্সন। যদিও অর্ডার শিটে তার কোনো নাম আমরা দেখলাম না। মাননীয় যখন কোর্টের কাছে যাচ্ছেন, যখন একটা সাবজুডিস ম্যাটার, সেই সাবজুডিস ম্যাটারে তিনি যদি বলেন যে আমি ধর্ণা করব আলাদা করে, তো আমি বলবো সেটা কোর্টের অবমাননা, আদালত অবমাননা, সেটা কন্টেম্পট অফ কোর্ট। কারণ তুমি যখন জুডিশিয়ারির কাছে নিজেকে সঁপে দিচ্ছ বা নিজেকে সারেন্ডার করছো, বা একটা অথরিটি নিয়ে যখন জুডিশিয়ারি অলরেডি টিপ্পণী করেছেন যে এই ক্ষেত্রে দাঁড়িয়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা ডিসাইড করবেন বা ডিসিশন নেবেন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয় আবার বলছেন ধর্নায় বসবো। তিনি কি কোথাও তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটার উপরে কি তিনি ভরসা রাখতে পারছেন না? তিনি কি তাহলে মাননীয় সুপ্রিম কোর্টের যে অর্ডার আমাদের, যেটা আমাদের মাথার উপরে, যেটা আমাদেরকে সকলে মানতে হয়, সকলকে মানতে আমরা বাধ্য, উই আর কম্পেলড টু অ্যান্ড উই আর বাউন্ড টু, সেটা কি মাননীয় মানে কোনোভাবেই মানছেন না জুডিশিয়ারি অথরিটির ওপর? তার কি দেশের সর্বশেষ আদালত মানে সর্বশ্রেষ্ঠ আদালত আমাদের অনারেবল সুপ্রিম কোর্ট,
তার উপর কি মাননীয়া কোনো জায়গায় গিয়ে ভরসা হারাচ্ছেন? কিন্তু আমরা তো জানি শেষ আমাদের জুডিশিয়ারির উপরেই ভরসা রাখতে হয়। যখন অ্যাডমিনিস্ট্রেশন আমাদের সঙ্গে 2 নম্বরই করে, যখন কোনো আজকে বিএলও যে অফিসারগুলো মাননীয়ার আন্ডারে কাজ করেন, তারা কার কাজ করছেন? মানে তারা তো মাননীয়ারই সংশ্লিষ্ট মানে অফিসার, তারা কেউ রিজাইন করছেন, মাননীয়া কেন বেশি অফিসার দেননি? মাননীয়া কেন অন্য কোনো উপায় নেননি? তাহলে তার সরকারের যেটা ফেলিওর, এসআইআর সাংবিধানিক প্রক্রিয়া, সেটা তো হবেই। তার সরকারের যে ফেলিওর, সেটার জন্য কোর্ট আজকে বলে দিচ্ছেন ওকে তুমি পারছো না সামলাতে সিচুয়েশন, আমরা দেখবো, আমাদের ম্যাজিস্ট্রেট দ্বারা হবে, যাতে করে তোমার মানে কথা মানা হলো। অ্যাটলিস্ট কোনো ভুল নাম, মানে যে নামগুলো থাকা উচিত তাদের নাম যেন ভোটার লিস্ট থেকে বাদ না পড়ে। তাহলে কেন মানছেন না? মানে দেন তাহলে ভরসার জায়গাটা হারাচ্ছেন কোথায় মাননীয়া? জুডিশিয়ারির উপরে তো কোনো আপার হ্যান্ড হতে পারে না। দেখুন, উনি যদি ইলেকশন কমিশনের বিরুদ্ধে যদি কোনো মানে ধর্ণা দেন, দ্যাট ইজ সেপারেট থিং, যে ইলেকশন কমিশন ঠিক করে কাজ করেনি বা করছে না। কিন্তু ইলেকশন কমিশন ঠিক করে কাজ করছে না বলে সুপ্রিম কোর্টও তো একটা ডেটা দিয়ে দিয়েছে যে দ্যাট ইজ দ্য স্ট্যান্ডার্ড অথরিটি, যে জুডিশিয়ারি ডিসাইড করবে, ম্যাজিস্ট্রেট ডিসাইড করবে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে মাননীয়ার এই যে ধর্নার দেবেন এই রকম যে স্লোগান বা এই যেটা উনি ডিক্লেয়ার করছেন যে আমি ধর্না দিতে বসবো বিরুদ্ধে, সেটা কিন্তু স্রেফ রাজনীতি হচ্ছে, সেটা কিন্তু স্রেফ ভোটের আগে এটা পলিটিক্যালি তিনি সেটা চ্যালেঞ্জ করতে চাইছেন অপোজিশনকে এবং নিজের জায়গা কিছুটা ঠিক করার চেষ্টা, এবং সর্বসমক্ষে, কারণ প্রতিটা মানুষের মধ্যেই তো আইনের জ্ঞান তারা এতটাও তো সবসময় থাকবে যে সেটাও স্বাভাবিক নয়, সেটা করার চেষ্টা করছেন। এবার উনি যদি কন্টেম্প্ট করেন, উনি যদি বাধা প্রয়োগ করেন, যে কোনো লোক, সেটা এনিওয়ান ইফ দে মানে ডাস উইথ দ্য কন্টেম্প্ট, তাহলে তাদের নামে কন্টেম্প্ট অফ কোর্ট অ্যাক্টের মানে মামলা রুজু হবে। কারণ তোমাকে তো বাধ্য, তুমি লফুল অথরিটির কাছে তুমি সারেন্ডার করতে বাধ্য। আর এখানে আমরা দেখেছি মাননীয়া নিজে এসআইআর ফর্ম তুলে বলেছেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা দেখিয়েছেন, এসআইআর ফর্ম তুলে তুমি মানে ওনারা দেখিয়েছেন যে আমি এসআইআর মানছি না মাননীয়া। ঠিক তার পরের দিনেই মিডিয়াতে দেখা যাচ্ছে তিনি এসআইআর ফর্ম ফিল আপ করছেন। এই ঘটনা কি মানুষ ভুলে গেছে? আমি একটু মনে করিয়ে দিলাম ইতিহাসটা, আমি আরেকটু নতুন করে মনে করিয়ে দিলাম। যে মাননীয়া এসআইআর এর বিরোধিতা করেন, আবার নিজেই এসআইআর ফর্ম ভরেন, আজকে মানুষ তো বুঝতে পারছে। মানুষকে বলা হচ্ছে এক, করা হচ্ছে আর এক। প্র্যাকটিস হোয়াট এভার ইউ প্রিচ, তুমি প্রিচ করছো আর একটা জিনিস, তুমি প্র্যাকটিস করছো একটা ডিফারেন্ট কমপ্লিটলি জিনিস। তো এটা কি মানুষ সত্যি বিশ্বাসের চোখে নেবে? তো এসআইআর হোক, এসআইআর সাংবিধানিক ভাবে হোক, মাননীয় সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হোক, এবং মাননীয় সুপ্রিম কোর্ট যেটা ডাইরেকশন দিয়ে দিয়েছেন আমাদের যে কোর্টগুলোকে, আমাদের জুডিশিয়াল অফিসারদের, সেই নীতিটা মেনেই হোক এসআইআর হোক। এসআইআর তো আমরা আটকাতে পারি না, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমার রাষ্ট্রকে আমি কাগজ দেখাতে বাধ্য আমি সত্যি এই রাষ্ট্রের নাগরিক কিনা। যদি কোনো ভুল ক্ষতি হয়ে থাকে বা কোনো সারনেম চেঞ্জ বা কারোর নামের মধ্যে ও বা এর যদি কোনো ডিফারেন্স থেকে থাকে, দেন দ্যাট ইজ টু বি অ্যাডজুডিকেটেড। অ্যাডজুডিকেশন মানে তো ভোটার তালিকা থেকে নাম যাওয়া নয়, কখনোই নয়। তো হোয়াট ইজ টু বি অ্যাডজুডিকেটেড, ল উইল টেক ইটস ওন কোর্স। এটা একদমই তার নিজের কোর্সে তার মতন করে হবে। অফকোর্স অ্যাডজুডিকেশনটা হবে, যেটা এখন অব্দি পেন্ডিং রয়েছে, পেন্ডিং অ্যাডজুডিকেশন। এই ক্ষেত্রে আমাদের তো চিন্তার কোনো জায়গা নেই। যদি কন্টেম্প্ট কেউ করে থাকে শাস্তি হবে। মাননীয়াও কেউ নন এই ক্ষেত্রে অথরিটি, আপার হ্যান্ড নয় আমি মাটিতে বসে পড়বো। বুঝতে পারেন, ধর্ণা তিনি দিতে পারেন, তিনি মানুষকে দেখাতে পারেন তিনি একটা পলিটিক্যাল অর্গানাইজেশন, তার সেটা অথরিটি আছে, কিন্তু কখনোই যেন জুডিশিয়ারিকে অপমান করে সেটা না হয়। জুডিশিয়ারির যেটা কথা সেটাকে আমরা অবশ্যই আপার হ্যান্ডে রাখবো সবার উপর। মহামান্য সুপ্রিম কোর্টের যেখানে ডাইরেকশন আছে, অর্ডার আছে, সেখানে এসআইআর এর প্রসেসে বাধা দিলে অবশ্যই জেল যাত্রা যে কারোরই হবে। যে কোনো সাধারণ আইন মানে নাগরিকের জন্য যেটা ল, একজন মাননীয় মুখ্যমন্ত্রীও যদি আজকে এসআইআর এর বাধা দেওয়ার চেষ্টা করেন বা বাধা প্রদান করেন, সেটা তো অবশ্যই আইনের আওতায় আসবে। সেই অনুযায়ী যেখানে সুপ্রিম কোর্ট ইজ ইন সিসিন ওভার দ্য ম্যাটার, মানে সুপ্রিম কোর্ট ম্যাটারটা নিয়ে বসে আছে, তো মহামান্য সুপ্রিম কোর্টই সেই ক্ষেত্রে সুমোটো অ্যাকশন ডেফিনেটলি নিতে পারেন। এমন নয় যে তিনি একজন সিএম বলে তিনি সেখান থেকে কোনো আপার হ্যান্ড পাবেন বা কোনো মানে বেনিফিশিয়ারি হিসাবে তিনি সেখানে কিছু পাবেন। কারণ আসলে মানুষের কথা গণতন্ত্রই শেষ কথা বলে। যারা গণতান্ত্রিক নাগরিক নয় আমাদের দেশের, তাদের নাম বাদ যাবে। যারা গণতান্ত্রিক নাগরিক তাদের নাম ভোটার লিস্টে থাকবে। এটা আমরা সকলেই চাই। এটা যে কোনো গণতান্ত্রিক দেশের সুস্থ মনন সম্পন্ন গণতান্ত্রিক মানুষ কিন্তু এটাই চাইবে। আমরা অফকোর্স সেটাই চাইবো। তো মাননীয়ার জেলের যাত্রার থেকেও বড় কথা, তিনি যেন কোনো রকম হ্যাপাজার ডিসিশন না নিয়ে হ্যাম্পার না করেন কাজগুলো। যে কাজটা সুস্থভাবে হচ্ছে সেটা যেন করতে দেন। কারণ জুডিশিয়ারিকে কিন্তু আমরা সাহায্যও করব, এটা আমরা চাইবো। একজন লফুল অথরিটি হিসেবে জুডিশিয়ারি যখন একটা জিনিস টেক ওভার করছে, তখন সেই জায়গায় আমরা আমাদের জায়গাটা রাখবো। সারদা মামলায় যে নাম জড়িয়েছে ওনার, এবং সেখানে যে তিনি মাননীয়াকে এভিডেন্স ট্যাম্পার করতে সাহায্য করেছেন, তা সেটাই তার প্রাইজ, একটা বলতে পারো প্রাইজ, একটা মানে
যেমন আমরা জানি যে রাজীব কুমারকে কিন্তু বহুভাবে প্রাইস পোস্টিং করা হয়েছে, উই নো দিস। সেই ক্ষেত্রে কি রাজীব কুমার ছাড়া যোগ্য অফিসার ছিল না? ছিল, অফকোর্স ছিল। কিন্তু এই যে তৃণমূলের এত লোকজন যারা খাটছে আজকে দলটার জন্য, পার্টিটার জন্য, গ্রাসরুট লেভেল থেকে যারা খাটছে, আজকে কোয়েল মল্লিকের মতন তুমি যদি দেখো আজকে লেডি, ঠিক আছে তিনি ভালো আর্টিস্ট, তার মানে অভিনয়ের সত্তার প্রতি আমার অবশ্যই সম্মান থাকবে, কিন্তু তিনি তৃণমূলের জন্য কি করেছেন? তিনি তৃণমূল পার্টিটার জন্য, মানুষের জন্য, রাজনীতির জন্য তিনি কি করেছেন? রাজনীতি মানে তো প্রতি মুহূর্তে মানুষের লড়াই করা, বা মানুষের চোখে চোখ রেখে মানুষের মানে হকের কথা বলা, মানুষের যে অধিকার সেই অধিকারের কথা বলা, সেটাই তো আসলে একমাত্র মানে রাজনীতির একমাত্র ইন্টেনশন হওয়া উচিত। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কি দেখতে পাচ্ছি? কোয়েল মল্লিকের মতন একজন মানুষ, যার রাজনীতিতে কোনো অবদান নেই, যার দলের প্রতি কোনো অবদান নেই, যার তৃণমূল সরকারের জন্য তিনি কি কাজ করেছেন? তৃণমূল সরকারের হয়ে তিনি নেত্রী থেকেছেন, নাকি তার হয়ে কোনো কথাও বলেছেন, বা তার মানে মানে মাউথপিস হিসেবেও কোনোদিন কোনো কথা বলেছেন? তো আমরা সেটা দেখিনি। এইগুলো পুরোপুরি হচ্ছে তোষণের রাজনীতি। যে সংখ্যালঘুর ভোটকে কেন্দ্র করে আজকে, যে সংখ্যালঘু ভোটের না থাকলে আজকে ভোটার, আজকে তৃণমূল সরকার ক্ষমতায় থাকতে পারতো না, এমন জায়গা আছে, সেই সংখ্যালঘু মুখ নেই কেন? এটা তো প্রশ্ন আমাদের করতেই হবে। আজকে আমরা দেখতে পেয়েছি গাড়ি থেকে নেমে এতটা দুর্নীতির মধ্যে জড়াতে, আজকে বাবুল সুপ্রিয় মহাশয়ের কথা বলছি আমি, তিনি কিন্তু আজকে গুন্ডাগার্দির মতন কাজের সঙ্গেও লিপ্ত। তো তিনি আজকে এই ধরনের নোংরা যারা কাজের সঙ্গে লিপ্ত, সেই গুন্ডা বা এই যে মানে মানে দলের একরকম বলা যায় যারা মাথা, তাদেরকে তিনি বসিয়ে রেখেছেন এক একটা গুন্ডাগার্দিকে। তাদের মতন লোকেদেরকে আজকে দেওয়ার মানে প্রয়োজনটা কি, জায়গা দেওয়ার প্রয়োজনটা কি? তো সেটা পুরোটাই বোঝা যায় যে তৃণমূল সরকার একটি তোষণকারী সরকার। তারা সংখ্যালঘুর কথা ভাবে না, তারা সংখ্যালঘুকে শুধু নিজেদের সম্পত্তি মনে করে তাদের ভোটটাকে গ্রহণ করে, নিজেদের সরকার বানায়। যে সংখ্যালঘুর আজকে ঘরে চাল আছে কিনা, যে সংখ্যালঘুর আজকে মানে বাচ্চারা লেখাপড়া ঠিকঠাক করছে নাকি তাদের হাতে বন্দুক বা বোমা পিস্তল ধরিয়ে দিচ্ছে, সেই চেক আপটা করে না আজকে। কে করে না? আজকে মাননীয় করেন না, মাননীয় সরকার করেন না। তারা শুধুমাত্রই তাদেরকে কিছু টাকার ভাতার রাজনীতি করেন, সেই ভাতা কেউ নিজের পকেট থেকে দিচ্ছে না, সেই ভাতা দিচ্ছে আমার আপনাদের মতন ট্যাক্সের টাকা থেকে সেই ভাতা দিচ্ছে। আমাদের যেটা ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্ট, সেই ডেভেলপমেন্টের জায়গাটাকে পুরোপুরি ডিস্ট্রয় করে আজকে মানে ছেলে মেয়েদের চাকরির জায়গাটা পুরোপুরি নষ্ট করে, ইনস্টিটিউশনের যে জায়গা, সেই ইনস্টিটিউশনের জায়গাটা পুরোপুরি নষ্ট করে কিন্তু সেই ভাতার টাকা দেওয়া হচ্ছে, এবং সর্বোপরি আমাদের দেশ এবং জাতিকে ধ্বংস করে নিয়ে যাওয়ার মুখে চলে যাচ্ছেন এই তৃণমূল সরকার। এবং সেটা আমরা বুঝতে পারছি। তারা তাই জন্য আজকে রাজ্যসভায় এই ধরনের লোককে তারা আজকে চাইছেন। আজকে কোনো যোগ্য মুখ নয়। কোনো জায়গায় গিয়ে তিনি মনে করছেন তার প্রাইস, দেখুন সে তো মানুষের কথা বলতে পারবে না। রাজ্যসভায় কি মানুষ এটার জন্য যায় কোনো সিএম কে বাঁচানোর জন্য, বা কোনো নেতাকে বাঁচানোর জন্য, বা কোনো নেতা মন্ত্রী তাদের হয়ে কথা বলার জন্য কি মানুষ রাজ্যসভায় যায়? রাজ্যসভায় তো মানুষ মানুষের হয়ে কথা বলার জন্য যায়। একজনকে পাঠানো হয় তাদের রিপ্রেজেন্টেটিভ হিসেবে, যে মানুষের সমস্যাগুলোর কথা বলবে, মানুষের যে জায়গাগুলোর দাবি দাওয়া, তাদের যে জায়গাগুলো মানে ঘাটতি আছে, বা তারা সেই জায়গাগুলোতে ডিপ্রাইভড যে জায়গাগুলোতে, সেটা করার জন্য রাজ্যসভায় মানুষ যায়। তাহলে মানুষের কথা যে বলবে না, যে শুধুমাত্র সিএম কে বাঁচানোর জন্য যাবে বলছো রাজ্যসভায়, তোমার আপনার প্রশ্নটা অফকোর্স মানে সেটাই প্রথম আসছে। তাহলে এই প্রশ্নের উত্তরে কি বলা যায়? আজকে কি মানুষের যেটা প্রিন্সিপাল, এটা কি কোনো প্রিন্সিপাল অফ গণতন্ত্র হওয়া উচিত? মানুষের যেটা অধিকার সেটা রক্ষা না করা, উপরন্তু নিজের পকেট বোঝাই করা এবং নিজের ফেসটাকে বাঁচানো। কোনো গণতন্ত্রই কিন্তু ব্যক্তিগত রাজনীতির কথা বলে না। আমাদের দেশ এবং জাতির উপরে কিন্তু কোনো দল হতে পারে না, কোনো রাজনৈতিক মতাদর্শ হতে পারে না। তাই যে রাজনৈতিক মতাদর্শ, যে রাজনৈতিক দল আজকে দেশ এবং জাতির উপরে ওঠার চেষ্টা করছে, সেই রাজনৈতিক দলকে মানুষকে বলবো বর্জন করুন। 26-এ পাল্টানো দরকার, চাই বিজেপি সরকার, এটাই আমরা বলবো। এবং তৃণমূল সরকারের অবশ্যম্ভাবী পতন আমরা সুনিশ্চিত করব। এবং দলে দলে আপনারা আমাদের এই পরিবর্তন সভায় যোগ দিন। এই যে আমরা পরিবর্তনের জন্য আমরা যে ডাক দিচ্ছি, প্রতিটা জেলায় জেলায়, প্রতিটা বুথে বুথে আপনারা আমাদের বুথ কর্মী সহ আমাদের নেতাদের এবং আমাদের প্রতিটা কর্মী, আমাদের পার্টিটা টিকে আছে শুধুমাত্রই আমাদের কর্মীদের জন্য, তাদেরকে সাহায্য করুন। এই তৃণমূল সরকার আর নয়, আর চাই না আমরা এই তৃণমূল সরকার।